লাগছে সোনা, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে ভদ্রলোকের সঙ্গে আমার কোনোরকম সখ্যতা গড়ে ওঠেনি। সম্পূর্ণ অজ্ঞাত একটি মানুষকে আমি কবুল বলে নিজ জীবনের অংশ করে নিয়েছিলাম। জীবনের বদলটাও হয়তো সেখান থেকেই। আমি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের অনুগত একটি মেয়ে। ভালো রান্না জানি, আবৃত্তি জানি, পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড হতে না পারলেও প্রথম সারিতেই থাকতাম। ভালো মেয়ের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই কম বেশি ছিল। ভালো মেয়ের বৈশিষ্ট্য ধরে রাখতেই কিনা আমার কখনো প্রেম হয়ে ওঠেনি। মনের মাঝে নিষিদ্ধ অনুভূতির অনুপ্রবেশ, ভালো লাগা অবধিই সীমাবদ্ধ ছিল। আর ছিল ভালোবাসার অপেক্ষা। একটি হালাল ভালোবাসায় মোরা স্বপ্ন মনের মাঝে বুনতে শুরু করেছিলাম ভালোবাসা বোঝার পর থেকেই। আমার মাধ্যমিক পাশ ব্যবসায়ী বাবা ও অক্ষরজ্ঞানহীন সরল মায়ের ৩ কন্যার বড় জন আমি। যথারীতি মেয়ে যৌবনে পদার্পণ করতেই তাকে পাত্রস্থ করার চিন্তা শুরু হল। ঠিক তখনই আমি অবগত হলাম এই সমাজে একজন ভালো মেয়ের চেয়েও সুন্দরীদের কদর বেশি। প্রথমবার পাত্রপক্ষের সামনে বসার আনকোরা অনুভূতিতে যখন আমি ভীতসন্ত্রস্ত, তখন একটা পুরুষ কণ্ঠ সহাস্যে বলেছিল, পানি খাবেন? আমি জড়তায় কণ্ঠ হতে শব্দ বের করতে হিমশিম খাচ্ছিলাম। তিনি তখন পানির গ্লাস এগিয়ে দিয়েছিলেন। ভরসার চোখে বলেছিলেন, আপনি সহজ হন, আমরা শুধু পরিচিত হব গু। লোকটির স্বতঃস্ফূর্ততা আমায় মুগ্ধ করেছিল। মনে হয়েছিল কতদিনের চেনা। জানলাম উনার নাম অব্র। স্বভাবে মিশুক প্রকৃতির একজন মানুষ। অব্র যাওয়ার সময় আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছিলেন, আমাদের পরিচয় সবে শুরু গু। অব্রের মিষ্টি হাসির আশকারায় আমি কেন জানি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। সেই অনুভূতি আমার জন্য নতুন ছিল। ছিল প্রস্ফুটিত পুষ্পের ন্যায় কোমল ও স্নিগ্ধ। কিন্তু সেই ফুল অকালেই ঝরে গেল 2 দিন বাদে অব্রদের বাড়ি থেকে আসা ফোনে। তারা জানালেন আমাকে নয়, তাদের পছন্দ হয়েছে আমার ছোট বোন ঋতুকে। অব্রদের আসার দিনই খেয়াল করেছিলাম অব্রের মায়ের আমার চেয়েও আমার ছোট বোনের প্রতি আগ্রহ বেশি। আমার ইন্টার পড়ুয়া বোন ঋতু আমার থেকে 2 বছরের ছোট। গায়ের রং শুভ্র রজনীগন্ধার ন্যায় উজ্জ্বল। কৈশোরের কোমলতায় তার মুখশ্রীতে অপার্থিব মুগ্ধতা। অন্যদিকে আমাকে গায়ের রং চাপা। ভালো মেয়েসুলভ গুণগুলো সেই চাপা রঙের দেয়াল ভেদ করে প্রকাশিত হতে পারছিল না যেন। সেই চাপা রঙে তীব্র অপমানের প্রতিফলন হয়েছিল কিনা জানি না, কিন্তু বাবা আত্মীয় পরিজনদের সঙ্গে আলাপ আলোচনা করে ঋতুকেই অব্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হল। কারণ ছেলের বনেদি ঘর, বিরাট অর্থসম্পদের মালিক, বাবা মায়ের একমাত্র সন্তান। এমন বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করা নির্ঘাত মূর্খামি। আমার বাবা মূর্খামি করেননি। মা আমার সহজ সরল আগেই বলেছি। আমার মনের অবস্থা টের পেয়ে ক্ষীণ প্রতিবাদ করতে চেয়েছিলেন। বড় মেয়েকে দেখতে এসে মেজ মেয়েকে পছন্দ করল। এমন মানসিকতার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা কি ঠিক হবে? আমাদের বেলির মনের অবস্থাটা একবার ভেবে দেখবে না? বাবার রক্তনেত্রের সামনে মায়ের কথাগুলো কুয়াশার মতো ধোয়াটে হতে হতে মিলিয়ে গেল। অতঃপর যেই অতিথিরা আমাকে দেখতে এসেছিল তারাই কয়েকদিন পর আবার ঘটা করে আমার বোনকে দেখতে এলো। ঋতু স্বভাবে ভীষণ জেদি। প্রথম সে বিয়ে করবে না বলে প্রতিবাদ করল। কিন্তু এক গুয়ে বাবার সামনে সেও টিকতে পারল না। বাড়িতে থাকতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতাম। সেদিনের পর বাড়ির দেয়ালগুলোও যেন আমার অলক্ষ্যে উপহাস করা শুরু করল। বাড়িতে থাকতে দমবন্ধ লাগে। হাঁসফাঁস করে বুকের আচ্ছাদনে নিবিষ্ট হৃদয়টা। অব্রের মুখোমুখি হতে ইচ্ছে হয় একবার। সরাসরি জানতে ইচ্ছে হয়, এভাবেই পরিচিত হতে চেয়েছিলেন আপনি? পরক্ষণেই নিজেকে বোঝাই, বিয়ে তো সারা জীবনের ব্যাপার। সকলের অধিকার আছে পছন্দের মানুষটিকে নিয়ে সারা জীবন কাটানোর। অব্রের জন্য হয়তো ঋতুই সঠিক। অব্র আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন অবশ্য। কিন্তু ততদিনে উনার নামের আংটিটা ঋতুর আঙুলে উঠে গেছে। কাটা ঘায়ে আরেকটু নুনের ছিটে দিতে চাইনি বলেই উপেক্ষা করে গেলাম। অব্রের দেওয়া চকলেটটা আমি না খেয়ে রেখে দিয়েছিলাম কেন জানি। ঋতুর সঙ্গে বিয়ের কথা এগোলে চকলেটটা ওকেই দিয়ে দিলাম।
ঋতুর বিয়েটা অবশ্য সঙ্গে সঙ্গেই হল না। এমনিতেই বড় বোনের গায়ের রং চাপা। তাকে রেখে যদি মেজোটার বিয়ে হয়ে যায় তাহলে মন্দ কথা উঠবে। কাকে নিয়ে মন্দ কথা উঠবে ঠিক ঠাহর করতে পারলাম না। তবে বুঝতে পারছিলাম আমার চেনাজানা সুখে আচ্ছাদিত জীবনটা ক্রমেই বদলে যাচ্ছিল। সেই সঙ্গে দীর্ঘতর হচ্ছে অপেক্ষা। ভালোবাসার অপেক্ষা। আমরা 3 বোন একই ঘরে ঘুমাতাম। বিয়ে ঠিক হওয়ার পর ঋতুর মাঝে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম। মাঝরাত অবধি ফিসফিস করে কথা বলে, কাঁথার ভেতর আলো জ্বলে। তমসাচ্ছন্ন রুমটায় হুটহাট নৈশব্দ চুরমার করে ছড়িয়ে পড়ে ওর চাপা হাসির সুর। আমি অপর পাশে ঘাপটি মেরে পড়ে থাকি। নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি কি ঋতুকে হিংসা করছি? ছি ছি, এতটাও ছোট মানসিকতা আমায় না পেয়ে বসুক। এদিকে আমার বিয়ে নিয়ে পরিবারের চিন্তার অন্ত রইল না। পাত্রপক্ষ সেই গায়ের রঙেই ইতস্তত করে। কেউ বা অর্থসম্পদ দাবি করে। যৌতুক দিয়ে বিয়ে আমি করব না ঘি। বাবার সামনে মুখ ফুটে এটুকু প্রতিবাদ করেছিলাম। এভাবেই বছর খানিক পেরিয়ে গেলে অব্রদের বাড়ি থেকে তারা দিতে লাগল। ঋতুটাও কেমন মুখ গোমরা করে থাকে। নতুন পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে বলে, আপা, এই ক্রিমটা মাখলে 7 দিনে গায়ের রং ফর্সা হয়। থাইল্যান্ডের প্রোডাক্ট। রিভিউ আছে ভালো ভালো। কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে মানুষকে বোকা বানাব বলছিস? আজকাল সবাই এসব মাখে। ও বাড়ির তিশাকে দেখনি? কি মেয়ে কি হয়ে গেছে রাতারাতি। ছেলেরা লাইন ধরে থাকে ওর পেছনে গি। আমার ওসবের প্রয়োজন নেই। ঋতু রাগ করল। ওর গা প্রণয়ের আবেশে নিমজ্জিত দুটি চোখ পূর্ণতার অপেক্ষায়। আমিই পথের বাধা। আমি অভিমানে টৈটম্বুর হয়ে রইলাম। বাবা, মা, বোন সকলে নিজেদের স্বার্থটাই দেখে চলেছেন। আমাকে কেউ কেন বোঝে না? তীব্র অভিমান জেকে বসে মনে। সেই অভিমান ভুলতে বইয়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই। সাহিত্যিকরা অবশ্য শ্যামলা মেয়েদের ঠকায়নি। তারা শ্যামলা গাত্রের মেয়েদের বাহারি নামে ভূষিত করেন। লেখেন তাদের অপরূপ প্রেমের আখ্যান কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প। ধীরে ধীরে বাস্তব জগত থেকে বইয়ের কল্পনার জগতেই আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করে। মাসখানেক বাদে আবারও একটা সম্বন্ধ এলো। তবে এবার ঘটা করে পাত্রী দেখা হল না। মুরুব্বি গোছের কয়েকজন মানুষ এসে আমায় দেখে গেলেন একদিন। 2 দিন বাদেই জানতে পারলাম ছেলেপক্ষ বিয়ের তারিখ দিতে আসবে। বাবা মা আকাশের চাঁদ হাতে পেলেন। বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। আমি চুপচাপ। পাত্রের ছবি দেখার ইচ্ছেও হল না। শুধু জানলাম ভদ্রলোকের নাম আসিফ। পেশায় ব্যাংকার। অসুস্থ মাকে দেখাশোনা করতেই অত তাড়াহুড়োর বিয়ে। কোনো দাবিদাওয়া নেই তাদের। শুনে বিশেষ কিছুই বললাম না। বাবাও আমার মতামত নিয়ে মাথা ঘামালেন না। পরের শুক্রবারই বিয়ের দিন ঠিক হল। মাঝে একদিন ভদ্রলোক আমায় ফোন করলেন। স্পিকারে ভেসে আসা গুরুগম্ভীর স্বরে কি যেন একটা ছিল, আমি এলোমেলো হয়েছিলাম। তিনি জানতে চাইলেন, আপনি দেনমোহরে কি চান? বইউ। আর শুধুই বইউ। তিনি মেনে নিলেন। আমার পছন্দের বইয়ের লিস্ট চাইলেন। খুঁতখুঁতে মনটাকে দমাতে না পেরে আমি ফট করে জিজ্ঞেস করে বসলাম, আপনি আমাকে দেখেছেন? যৌক্তিক প্রশ্ন। আমি উত্তর দিতে অপারগ। তীব্র অভিমানে বুকের ভেতরটা ছেয়ে আছে। শুধু মনে হচ্ছে একটা বিয়ে হলেই সবার নিস্তার। আমার নিস্তার হবে তো? উভয় দিকের উস্কুস্তার কারণে আমাদের কথা খুব একটা এগোয়নি। শুক্রবারে খুবই ছিমছাম আয়োজনে ঘরোয়া পরিবেশেই বিয়েটা হয়ে গেল। আসিফেরই নাকি ইচ্ছে ছিল বিয়েটা ছোট করে হবে। চাচিরা ফিসফিসিয়ে বলতে লাগলেন পাত্রের কোনো দোষ বা ত্রুটি আছে কিনা। না হলে এমন চুপচাপ বিয়ে সারা কেন? আমি নীরব প্রস্তরখণ্ডের মতো সবই শুনলাম। কবুল বলার পর পাশাপাশি বসানো হলে প্রথম দেখলাম উনাকে। বুকের ভেতর হুট করেই একরাশ দমকা হাওয়া বয়ে গেল। মনের মাঝে উকি দিল শঙ্কা। আমার সুদীর্ঘ ভালোবাসার অপেক্ষা কি শেষ হবে এবার? চৈত্র মাসের গা জ্বালানো রোদের পর একটি ঝুমঝুম বাদল দিন। পরিবেশটা আর্দ্রতার শীতল মমতায় মোহাচ্ছন্ন। বৃষ্টির ছাটে উড়ে আসা বাতাসে প্রশান্তি খেলে গেল চারিদিকে। যেন বহু প্রতীক্ষার পর বুভুক্ষু বন, ভূমি, ধুলোমাখা প্রান্তর ও প্রান্তরের প্রাণীরা সজীবতা ফিরে পেল। নিজেকেও আমার সেই চাতক প্রান্তর মনে হল। ধুলোর পাহাড় উড়িয়ে এক পশলা বৃষ্টি আমার অস্তিত্বে নতুন ঢেউ তুলে গেল। মা বলেছিলেন আমার জন্ম হয়েছিল এক তুমুল ঝড়ের রাতে। প্রসব বেদনার্ত মাকে হসপিটালে নিতে গিয়ে সে কি ছোটাছুটি।
বজ্রপাত, এলোমেলো বাতাসের ঝাপটা ও ভারী বর্ষণের তোরে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। বাবা সেই ঝড়ের মাঝে নিজেই ভ্যান চালিয়ে মাকে সদরে নিয়ে গিয়েছিলেন। অন্ধকার কিংবা প্রকৃতির রোষাগ্নি মূর্তি উনাদের একটুও ভীত করেনি। বরং ভীত ছিলেন নতুন প্রাণের সুস্থভাবে আগমনের জন্য। শুনেছি আমাকে প্রথম কোলে নিয়ে বাবার কেঁদে ফেলার গল্প। সময়ের সাথে ক্রমশ রাগী হয়ে ওঠা বাবা অবশ্য সেই কথা শুনতে এখন বিব্রত বোধ করেন। আমাকে বিদায় দেওয়ার বেলায় সকলের কান্নার মাঝে বাবাকে সেই একই রকম বিব্রত মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অভিমান নিয়েও ভেজা চোখে তাকিয়েছিলাম তিনি আসবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।